আজকের মূল আলোচ্য বিষয় কর্মশিক্ষার অর্থনৈতিক ভিত্তি। পূর্বে আপনাদের বিভিন্ন ভিত্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে যেটা আলোচনা করা হবে কর্মশিক্ষার অর্থনৈতিক ভিত্তি। ঠিক আছে, তাই অর্থনৈতিক ভিত্তি আপনাদের কি বলা হচ্ছে অর্থনৈতিক ভিত্তিতে সেটা দেখা যাক। বলা হচ্ছে যে কর্মশিক্ষাকে কেবলমাত্র মনস্তাত্ত্বিক, দার্শনিক, ঐতিহাসিক বা সমাজতাত্ত্বিক প্রেক্ষাপটে দেখলেই চলবে না। শিক্ষাকে জীবনমুখী ও বাস্তবধর্মী করতে হলে তার অর্থনৈতিক দিকটি অবশ্যই বিচার্য। তাহলে শিক্ষাকে কেবলমাত্র দার্শনিক, ঐতিহাসিক এদের দিক থেকে বিচার করলে হবে না, অর্থনৈতিক দিক থেকেও এর যথেষ্ট গুরুত্বপূর্ণ আছে। কেন? কারণ বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম জীবনের সঙ্গে যোগসূত্র স্থাপনে একান্ত অক্ষম। বিষয় কিন্তু আমরা যে পাঠ্য বিষয়গুলো পড়ছি সেগুলো যে জীবনের সঙ্গে যোগসূত্র স্থাপনে একান্ত অক্ষম। এর জন্যই প্রয়োজন কর্মের জন্য কর্মমুখী শিক্ষা বা কর্মাভিমুখী শিক্ষা। বিষয়কেন্দ্রিক জ্ঞানকে প্রত্যক্ষ কর্মের মাধ্যমে উপস্থাপন করা, উৎপাদন এবং উৎপাদনের মনোভাব গঠনে এই শিক্ষার মূল উদ্দেশ্য। অর্থনৈতিক উৎপাদন এবং উৎপাদন মনোভাব গঠন করাই এই শিক্ষার মূল উদ্দেশ্য। একজন ব্যক্তি তার নিজস্ব কায়িক পরিশ্রম দিয়ে যা কিছু রোজগার করে সেটি একধারে তার ব্যক্তিগত, সমাজগত, সমগ্র দেশের আর্থিক বুনিয়াদকে সুদৃঢ় করে। এই শিক্ষা ব্যবস্থায় ছাত্ররা আত্মনির্ভর হয়ে ওঠে। তাহলে একটা লোক যা ইনকাম করছে সেটা যেমন নিজের ব্যক্তিগত হয়েছে, সমাজের জন্য হয়েছে, সমাজও পাচ্ছে বা দেশও পাচ্ছে। এর ফলে কী হয়েছে, একটা ব্যক্তি ইনকাম করছে, তাকে নিজের যেমন আর্থিক চাহিদা পূরণ হচ্ছে, সমাজেরও পূরণ হচ্ছে। সমাজের যেসব লোকগুলো কিনছে জিনিসগুলো, ঠিক আছে, সেই যে জিনিসগুলো কিনছে তাহলে সে তাদেরও রোজগার হচ্ছে। আবার এই যে যখন সরকারকে ট্যাক্স দেওয়া হচ্ছে, সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে নিশ্চয়ই, তাহলে সেই ট্যাক্স দিয়ে দিচ্ছে, তার ফলেও কী হচ্ছে, আর্থিক বুনিয়াদ সুদৃঢ় হয়ে। অর্থাৎ একটা ব্যক্তি নিজ ব্যক্তিগত তথা সমাজগত তথা দেশের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্যই বলা হচ্ছে আর্থিক বুনিয়াদকে সুদৃঢ় করে। 2 নম্বর দেখেন, 2 নম্বর প্যারাটা, ভারতের বেকার সমস্যা বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। এটা বাস্তব কথা। এটা ভারতে বলি না, পশ্চিমবঙ্গে বিরাট বেকার সমস্যা আকার ধারণ করেছে। লাখ লাখ ছাত্র বিএড করছে, এখনও পর্যন্ত এসএসসি পরীক্ষা এক্সাম হয় না। আপনারা ভালো মতোই বুঝতে পারছেন বেকার সমস্যা এখন কোন জায়গায় এসছে। এখন সরকারি চাকরি পাওয়া ভগবানকে পাওয়া সমান হয়ে গেছে। ঠিক আছে, এ এখন বর্তমানে যে অবস্থা, পশ্চিমবঙ্গের অবস্থা তো ভয়াবহ হয়ে গেছে, আর কি বলবো। তাই এইটা বলছি যে ভারতে বেকার সমস্যা বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। তাহলে উৎপাদনোত্তর প্রকল্পে গান্ধীজি যাকে বলেছিলেন প্রোডাক্টিভ ওয়ার্ক থ্রু থিঙ্কিং ফিঙ্গার্স, ঠিক আছে, উৎপাদনোত্তর প্রকল্পে অংশগ্রহণ করে ছাত্রেরা কর্মের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গঠনের সঙ্গে সঙ্গে নিজের পায়ে দাঁড়াবার মতো প্রয়োজনীয় কীটকৌশল যদি আয়ত্ত করতে পারে তাহলে তাদের আর্থিক সমস্যা কিছুটা সমাধান হতে পারে। কর্মশিক্ষা অর্থনৈতিক তাৎপর্য এখানে এটাই বলছি। দেখেন বর্তমানে বেকার সমস্যা, সবাই ভাবছে যে সরকারি চাকরি করব, ঠিক আছে, আর সরকারি চাকরি করব যে বেসমেন্ট সেটা মানে কি কোনো সরকারেরই নেই, বাস্তব কথা। সেন্ট্রালে যাও চাকরি হচ্ছে যে সিজিএল, তারপরে এমটিএস, বিভিন্ন রকম যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বিভিন্ন রকম পরীক্ষা হচ্ছে। আর রাজ্যে সেইটা সে হারে নেই আমাদের পশ্চিমবঙ্গে। কিন্তু দেখেন অন্যান্য রাজ্যে যদি আমি দেখি, সরকারি চাকরি ছাড়াও যদি আমি উদাহরণ তুলি, গুজরাট রাজ্য বা মুম্বাই বা ধরেন বিশাখাপট্টনম ইত্যাদি রাজ্যগুলোয় কাজের অভাব, বেকার সমস্যাটা কম। কারণ বলি সেখানে শিল্প কারখানা আছে, সেখানে কৃষিকাজ তো আছে, শিল্প কারখানা আছে, সেখানে বিভিন্ন রকম লোক সেখানে কাজে অংশগ্রহণ করতে পারে। তাই এক্ষেত্রে কি শিল্প কারখানা যদি যেখানে আসে সেখানে কিন্তু বেকারত্বটাও কম, মানে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগটা থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে আর্থিক সমস্যা তাদের কিছুটা সমাধান করতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে কেন এত বেকারত্ব? কারণ দেখেন পশ্চিমবঙ্গে বেকারত্ব এই কারণেই, পশ্চিমবঙ্গে শিল্প কারখানা নেই। প্রথমত শিল্প কারখানা মানে বামফ্রন্ট আমলে যেগুলা হওয়ার কথা ছিল, বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর বর্তমানে এই সরকারের আমলে শিল্প কারখানা হয়েছে কি আমি জানি না,
কিন্তু যদি হতো তাহলে আশা করি এত বেকারত্ব আমাদের পশ্চিমবঙ্গে থাকতো না। পশ্চিমবঙ্গে এই যে লকডাউন হচ্ছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন লকডাউন কত মানে লাখ লাখ মানে ছেলে কি আছে বাইরে কাজ করতে চলে যাচ্ছে। কারণ পশ্চিমবঙ্গে কাজের সুযোগ কম, কাজ নেই, শিল্প কারখানা কম। কোথায় কাজ করতে যাচ্ছে? যেখানে কলকারখানা আছে, যেখানে বিভিন্ন রকম শিল্প কারখানা আছে, ঠিক আছে, সেখানে যেমন গুজরাটে কেউ কেউ চলে যাচ্ছে। বেশিরভাগই পশ্চিমবঙ্গে ছেলে গুজরাট, উত্তরপ্রদেশ, ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় কাজ করতে যায়। কেন? সেখানে কাজের সুযোগটা আছে, ঠিক আছে। তাই পশ্চিমবঙ্গে সেই সুযোগটা না থাকার ফলে কী হচ্ছে, এই বেকারত্বটা বাড়ছে। এটা প্রতি সরকারকে নজর দেওয়া অবশ্যই দরকার। একটা রাজ্য বা দেশকে উন্নত করতে গেলে প্রধানত 4 পিলার, আমার মতে বলছে 4 পিলার অবশ্যই মানে কি সাদৃশ্য বা সামঞ্জস্য বিধান করতে হবে। একটা হলো শিক্ষা, 2 নম্বর স্বাস্থ্য, 3 নম্বর কৃষি, 4 নম্বর শিল্প। এই যার 4টে আছে, এই 4টে দিক যে ভালোভাবে রাখতে পারবে, সে রাজ্য তথা দেশ ব্যাপকভাবে উন্নতি লাভ করবে। কিন্তু সমস্যাটা এখানে যে এই 4টে দিক ব্যালেন্স করা খুবই একটা সহজও নয়। তবে এই 4টে দিক ব্যালেন্স যদি করতে পারে, খুবই মানে কি সেই দেশ তথা রাজ্যের উন্নতি হবে। তথা এই যে বেকারত্ব, এত কেন বেকারত্ব হয়েছে? কারণ দেখেন শিল্পটা না থাকার ফলেই তো এত বেকারত্ব হয়েছে। তাই শিল্প কারখানা অবশ্যই প্রচুর প্রচুর শিল্প কারখানা খুলতে হবে, তার ফলে বেকারত্ব কিছুটা কমবে। নিজেদের আর্থিক সমস্যা সমাধান করতে হবে নিজেরাই। আর এইখানেই কর্মশিক্ষার অর্থনৈতিক তাৎপর্যটা আসছে, অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানোর কথা বলা হচ্ছে, অর্থাৎ প্রোডাক্টিভ। অর্থাৎ আমি কেন বলছি কথাগুলো, কারণ এখানে উৎপাদনাত্মক ব্যাপারটা আসছে, উৎপাদনাত্মক প্রকল্প গ্রহণ করতে হবে, ঠিক আছে। তবেই নিজের পায়ে সে দাঁড়াতে পারবে, তবেই সে আর্থিক সমস্যার সমাধান করতে পারবে। আর এখানেই কর্মশিক্ষার যে অর্থনৈতিক তাৎপর্য লুকিয়ে আছে। নেক্সট দেখেন, কর্মাভিমুখী শিক্ষায় উৎপাদনই একমাত্র কথা নাই। কর্মমুখী শিক্ষায় উৎপাদনই একমাত্র কথা নাই, উৎপাদনের মনোভাব গঠনই বড় কথা। তাহলে কর্মমুখী শিক্ষায় উৎপাদনটা একমাত্র কথা, উৎপাদনের যে মনোভাব, যে অ্যাটিটিউড, সেইটাই কিন্তু গঠন করার বড় কথা। স্বাধীনতার পরবর্তীকালে ভারতের বিভিন্ন শিক্ষা কমিশন কর্মশিক্ষাকে প্রি ভোকেশনাল এক্সপিরিয়েন্স বলে অভিহিত করেছেন। তাহলে প্রাক বৃত্তিমূলক অভিজ্ঞতা বলে অভিহিত করেছেন। কোঠারি কমিশন প্রাক বৃত্তিমূলক শিক্ষা প্রসঙ্গে বলেছেন যে 50% শিক্ষার্থীর সাধারণ শিক্ষা বইয়ের অনুযায়ী এবং বাকি 50% প্রথম 10 বছর ধরে 1966 থেকে 76 পর্যন্ত বৃত্তিমূলক প্রভাবে পাঠ গ্রহণ করবে। পরবর্তী 10 বছরে 1976 থেকে 86 75% বিদ্যার্থী বৃত্তিমূলক শিক্ষার মধ্যে দিয়ে পড়াশোনা করে অধীত বিদ্যাকে তার পরবর্তী জীবনে কাজে লাগিয়ে আর্থিক সচ্ছলতার অধিকারী হবে। অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছিল যে মানে বিভিন্ন শিক্ষা কমিশন কী করেছিল, কর্মশিক্ষাকে প্রি ভোকেশনাল এক্সপিরিয়েন্স বলে অভিহিত করেছে। আর কোঠারি কমিশন কী করেছে, তাদের মত দিয়েছে এই সালে এতজন বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করবে, এই সালে এতজন এই করবে, এবং সেটা করার ফলে কি যে শিক্ষাটা তারা লাভ করবে শিক্ষার্থীরা, সেটা কি তাদের জীবনে আর্থিক সচ্ছলতা যাতে হতে পারে, জীবনে সেই শিক্ষায় কাজে লাগাতে পারে, সেটাই তারা বলেছেন তাদের শিক্ষানীতিতে। তারপর নেক্সট দেখেন, 1990 সালের মার্চ মাসে দিল্লিতে অনুষ্ঠিত ন্যাশনাল রিভিউ সেমিনার অন ওয়ার্ক এক্সপিরিয়েন্স কর্মশিক্ষার নাম পরিবর্তন করে প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা নামে অভিহিত করার প্রস্তাব দেন। দিল্লিতে একটা অনুষ্ঠান হয়েছিল 1990 সালে, তাতে এই কথাটা বলা হয়েছিল প্রাক বৃত্তিমুখী অভিজ্ঞতা মানে অভিহিত করার প্রস্তাব দিয়েছিল, ঠিক আছে। তারপরে দেখেন, বিদ্যালয়ের প্রাত্যহিক কর্মমুখী শিক্ষার মাধ্যমে বিদ্যার্থীরা বিভিন্ন নিত্যকর প্রয়োজনীয় দ্রব্য যেমন ফিনাইল, সাবান, কালি, মাফলার, খাম, ফাইল, ঝাড়ন, শাকসবজি প্রভৃতি উৎপাদন করতে পারে। তাহলে বিদ্যালয়ের প্রাত্যহিক কর্মমুখী, তাহলে বিদ্যালয়ের মাধ্যমেও শিক্ষার্থীরা নিজের পায়ে দাঁড়াতে পারে বা অর্থনৈতিক স্বাবলম্বী হতে পারে। কী কী, যেমন বিদ্যালয়ে দেখেন, বিদ্যালয়ে শেখানো হয়, দেখবেন আপনারা ক্লাস যখন 8, 9 বা 10-এ পড়েছেন, আগে কর্মশিক্ষা বাধ্যতামূলক ছিল, এখন ঐচ্ছিক করে দিয়েছে, ঠিক আছে। এখন কর্মশিক্ষা বিষয়টার অতটা নেই, ঐচ্ছিকার দাম নেই এখন বর্তমানে। দাম আছে কিন্তু কি বলবো, আগে বিএডে কর্মশিক্ষা বাধ্যতামূলকভাবে মানে কি একটা মেথড ছিল, সেই মেথডটাকে তুলে এখন ঐচ্ছিক করে ইলেকটিভ করে দিল, অপশনাল পেপার করে দিয়েছে, যেটা আপনাদের পড়তে হচ্ছে অবশ্য, সেটা নিজেদের উপর পছন্দের উপর। তা এটাই বলছি,
কর্মশিক্ষায় এই ব্যাপারটা কি, ধরেন ফিনাইল বিদ্যালয়ে শেখানো হয়, ফিনাইল, সাবান, কালি, মাফলার, খাম, ফাইল, ঝাড়ুন, শাকসবজি ইত্যাদি উৎপন্ন। দেখেন, এগুলো শেখানো হয় কারণ বিদ্যালয়ে যদি ফিনাইলটা কেউ ভালোভাবে শিখে, কিন্তু সে ফিনাইল উৎপন্ন করে বা সাবান উৎপন্ন করে বা কালি উৎপন্ন করে, সে কিন্তু নিজের পেটের ভাত করতে পারে বা নিজের আর্থিক স্বাবলম্বী হতে পারে, ঠিক আছে। এই জন্য বিদ্যালয়ে এগুলো শেখানো হয়, সে যদি কাজে লাগাতে পারে জিনিসটা। আর বিদ্যালয়ে উৎপাদিত জিনিসপত্র বিক্রয় করে উপার্জিত অর্থ দিয়ে বিদ্যালয়ের বিভিন্ন কাজ, বিদ্যার্থীদের টিফিন, বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যয় করতে হবে। এইখানে একটা উদাহরণ দিই, আমি বিদ্যালয়ের নাম উল্লেখ করছি না, আমাদের মুর্শিদাবাদের কয়েকটা স্কুল আছে, আমি দেখেছি ভিডিওতে, তারা দেখলাম শাকসবজি মানে কি স্কুলের মধ্যে চাষ করছে। তারপরে অনেক রকম বিভিন্ন রকম উৎপাদনাত্মক কাজ করছে, এবং সেটা কি করছে, সেটা করে মানে মার্কেটে বিক্রি করছে, এবং মার্কেটে বিক্রি করছে সেই অর্থটা কি করছে, তারা কি করছে, শিক্ষার্থীদের স্কলারশিপ বা শিক্ষায় যে টিফিন বা বিদ্যালয় কিভাবে যে উন্নত করা যাবে বা সৌন্দর্য বৃদ্ধি করা যাবে সেইটার জন্য ব্যয় করছে। আর এইখানেই কিন্তু কর্মশিক্ষা বিরাট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। এইখানে কিন্তু অর্থনৈতিক গুরুত্ব বা তাৎপর্য আছে, এই কারণে উদাহরণটা দিলাম। এভাবে বিদ্যার্থী তার ব্যক্তিগত, সামাজিক তথা দেশের উন্নতিতে শরিক হবে। আর এইভাবে শিক্ষার্থী তথা বিদ্যার্থী নিজের যেমন ব্যক্তিগত তথা সমাজের জন্য তথা দেশের উন্নতিতে শরিক হতে পারবে। তাই কর্মাভিমুখী শিক্ষা হলো উদ্দেশ্যমূলক, অর্থবহ এবং অর্থনৈতিক দিক থেকে প্রয়োজনীয় শিক্ষণীয় বিষয়। তাই এদিক থেকে এই সমস্ত দিকগুলো পর্যালোচনা করলে দেখা যাবে যে কর্মশিক্ষার ক্ষেত্রে অর্থনৈতিক ভিত্তির অবশ্যই গুরুত্ব আছে। ঠিক আছে, তাহলে আপনাদেরকে মেন বিষয়গুলো মনে রাখতে প্রথমে একটা ভূমিকা দিতে হবে, ভারতের বেকার সমস্যা দিয়ে একটা আলোচনা করতে হবে, নেক্সট আলোচনা করতে হবে কোটারি কমিশন বিভিন্ন রকম যে প্রস্তাবগুলো দিয়েছিল, মতামতগুলো সেগুলো লিখতে হবে, লাস্টে 1990 সালে কি মতামত দেওয়া হয়েছে, আর বিদ্যালয়ে যে এই কর্মশিক্ষার ব্যাপারটা নিয়ে একটু আলোচনা, বিদ্যালয়ে যে বিভিন্ন উৎপাদনাত্মক কাজ গ্রহণ করা হয় সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। এই হলো কর্মশিক্ষার অর্থনৈতিক ভিত্তি। আর বোঝানোর কিছু না। এবার শিক্ষার ভিত্তির 4টে স্তম্ভ, এটা সিলেবাসে নেই, এটা আবার বলি, এটা সিলেবাসে নেই, তা সত্ত্বেও জানা দরকার। একটা বিএড আপনারা পড়ছেন, কিন্তু পরীক্ষা আসতেও পারে, না আসার কোনো 2 নম্বরে শর্ট কোশ্চেনে দিতে পারে বা 5 নম্বরও দিতে পারে, কারণ কর্মশিক্ষা অনেক বিষয় মানে একে অপরে পরিপূরক মানে সম্পৃক্ত থাকে, ঠিক আছে। তাই এটা আপনারা জাস্ট এই 4টে পিলার সম্বন্ধে জেনে রাখবেন, যে শিক্ষাবিদ জ্যাকুইস মানে কি, এখানে শিক্ষা ভিত্তির 4টে স্তম্ভ ইউনেস্কো রিপোর্টে 1996 সালে শিক্ষাবিদ জ্যাকুইস ডেলর্স এর নেতৃত্বে দ্য ইন্টারন্যাশনাল কমিশন অন এডুকেশনের 3 বছর ব্যাপী শিক্ষা সম্পর্কিত অনুসন্ধান ও গবেষণার ফলশ্রুতি হিসেবে 1996 সালে ইউনেস্কো একটি রিপোর্ট জমা দেন। এই রিপোর্ট জীবনব্যাপী শিক্ষার মূল ভিত্তি হিসেবে, অর্থাৎ ইউনেস্কো 4টা শিক্ষার স্তম্ভ কথা বলেছিলেন, কি জানার জন্য শিখুন, লার্নিং টু নো, লার্নিং টু ডু, আর লার্নিং টু লাইভ টুগেদার, আর হয়ে ওঠার জন্য শিখে লার্নিং টু বি। এবার ব্লুম ট্যাক্সোনমি শিক্ষার মাত্রা বা জ্ঞানের কথা বলেছেন 3টে, একটা হলো কগনিটিভ জ্ঞানমূলক মাত্রা, ব্লুম ট্যাক্সোনমি, ঠিক আছে। অর্থাৎ আপনারা জানেন ট্যাক্সোনমি 3টে মাত্রার কথা বলা হয়েছে উদ্দেশ্যের, তাহলে একটা হলো জ্ঞানমূলক মাত্রা বা কগনিটিভ, আর একটা এফেক্টিভ ডোমেন অনুভূতিমূলক, আর সাইকোমোটর ডোমেন স্নায়ু সঞ্চালনগত মাত্রা। কর্মশিক্ষা উদ্দেশ্য নির্ণয় প্রসঙ্গে হেয়ার, হার্ট, হ্যান্ড 3H সামর্থ্য বিকাশের কথাও বলা হয়েছে। এবার এই যে জিনিসগুলো একটু জানা হোক, জানার জন্য শিক্ষণ ও কর্মশিক্ষা। দেখেন, জানার জন্য শিক্ষণ ও কর্মশিক্ষা বলতে ইউনেস্কো শিক্ষার যে 4টে স্তম্ভের কথা বলেছেন তার মধ্যে অন্যতম হলো জানার জন্য শিক্ষণ, অর্থাৎ শিক্ষার্থীর কগনিটিভ ডেভেলপমেন্টের কথা এখানে বলা হয়েছে। বস্তুজগৎ ও ভাবজগৎ সম্পর্কে বিভিন্ন তথ্যাদি জ্ঞান ও তার অনুশীলন শিক্ষার্থীকে সমৃদ্ধ করে। কর্মশিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ সোপানাবলী অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানমূলক বিকাশ ঘটে, বিশেষত সাংঘিকন পর্যায়ে জ্ঞানের অখণ্ডতা অনুশীলনের সুযোগ পায় শিক্ষার্থী। অর্থাৎ কি জানার জন্য শিক্ষণ বলতে কি বোঝানো হচ্ছে, বস্তুজগৎ ও ভাবজগৎ সম্পর্কে বিভিন্ন যে জ্ঞান ও তার অনুশীলন শিক্ষার্থীকে সমৃদ্ধ করছে। আর কর্মশিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সোপানাবলী অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানমূলক বিকাশ ঘটে। কাজ করার জন্য শিখন বলতে প্রজেক্ট মেথডকে বোঝানো হচ্ছে। কাজ করার জন্য শিক্ষার্থীদের কর্মদক্ষতার বিকাশ শুধু বাজনা বল মুখস্থ করাই না, হাতে রপ্ত করাই হলো, হাতে রপ্ত, এখানে রক্ত না, হাতে রপ্ত হবে, রপ্ত করাই হলো শিক্ষা। অর্থাৎ
শিক্ষার্থীরা শুধু মুখস্থ বিদ্যা জানলো সেটাই না, শিক্ষার্থীদের হাতে কিভাবে, হাতের মাধ্যমে যে বা কাজের মাধ্যমে কিভাবে শিখবে সেটা কিন্তু রপ্ত করা একটা গুরুত্বপূর্ণ দিক। তার জন্য এটাকে বলা হচ্ছে কাজের জন্য শিখন। একত্রে বসবাসের শিখন বলতে ভারতবর্ষে নানা জাতি, নানা ভাষা, নানা পরিধানের দেশে আমরা জানি ভারতবর্ষ, এখানে বিভিন্ন রকম ভাষা আছে, নানান জাতি আছে, ঠিক আছে। এখানে সমাজ বৈচিত্র্যময় অলঙ্কারে সমৃদ্ধ, সমাজের এই আত্মীয়গণ ঘটে একত্র বসবাসের শিক্ষার মাধ্যমে। কর্মশিক্ষায় সমাজ পর্যবেক্ষণ, ক্ষেত্র নিরীক্ষণ, সমাজ উপযোগী প্রকল্প সম্পাদন প্রভৃতি কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা, সহনশীলতা প্রভৃতি গুণাবলী বিকাশ ঘটবে। শ্রম ও শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব করে এইসব গুণাবলী একত্রে বসবাসের উপযোগী পরিসর গড়ে দেয়, সামাজিক দূরত্বের অবসান করে। একত্রে বসবাসের শিখন কেন দরকার? ধরেন এখানে কি এই কর্মশিক্ষার মাধ্যমে কি ধরো কোনো একটা প্রজেক্ট করা হচ্ছে, সেখানে কিন্তু একজনের দ্বারা হবে না, বিভিন্ন একগত দলগত হয়, কিন্তু দলগত মাধ্যমে যদি করা হয় তাহলে তাদের মধ্যে সহযোগিতা মনোভাব তৈরি হবে, সহনশীলতা মনোভাব তৈরি হবে, এবং শ্রম ও শ্রমজীবী যেসব মানুষ তাদের মধ্যে শ্রদ্ধাশীল ভাবে এইসব গুণাবলী কি করে মানুষকে একত্রে বসবাসের শিক্ষা দেয়। আর তার ফলে কি যে সোশ্যাল যে ডিস্টেন্স, সামাজিক যে দূরত্ব, সেটার অবসান ঘটে, ঠিক আছে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আছে। লাস্টে দেখেন হয়ে ওঠার জন্য শিখন। দেখেন স্বামীজি মানুষ গড়ার শিক্ষা ম্যান মেকিং এডুকেশনের কথা বারবার বলছি, মানুষ গড়ার শিক্ষা বারবার কথা বলছি। ইউনেস্কো মানব সম্পদ হয়ে ওঠার জন্য শিখন একই অর্থে গুরুত্বপূর্ণ করে। সমস্ত ইতিবাচক সম্ভাবনাগুলির বিকাশ ঘটিয়ে সৃজনশীল মানব সম্পদ হয়ে ওঠাকে শিক্ষার গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে উল্লেখ করেছেন ইউনেস্কো। কর্মশিক্ষা প্রকল্প, কর্মের নিয়ন্ত্রণ, সৃজনশীল অনুশীলন, নবায়নী প্রয়োগ ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের অন্তর্নিহিত সম্ভাবনাগুলির প্রকাশ ঘটে। অর্থাৎ কর্মশিক্ষার বিভিন্ন প্রকল্প আছে, সেগুলা কী হয় শিক্ষার্থীদের মধ্যে অন্তর্নিহিত যে সম্ভাবনাগুলো প্রকাশ ঘটে। আর কর্মশিক্ষা শিক্ষার্থীকে শেষ পর্যন্ত মানব সম্পদে রূপায়িত করে। ইউনেস্কোর স্বপ্ন বাস্তবায়নে কর্মশিক্ষা সক্ষম, একথা জোরের সঙ্গে বলা যায়। অর্থাৎ এক কথায় হয়ে ওঠার জন্য শিখন মানে কি, আসলে যে উৎপাদনত কাজটা নেওয়া হচ্ছে তার যে অংশীদারি হয়ে মানে কি সার্থক পটুত্ব বা দক্ষতা বিকাশ করা শিক্ষার্থীদের মধ্যে, সেটাই হলো কিন্তু কর্মশিক্ষার আসল উদ্দেশ্য। অর্থাৎ যে উৎপাদনটা করা হচ্ছে সেটা যেন একত্রে করবে, সেটা যেন অংশীদারি হয়ে উঠবে, এবং সেই অংশীদারি হয়ে ওঠার মধ্যে দিয়ে তাদের মধ্যে দক্ষতা বিকাশ গড়ে তুলবে, সেটাই হলো কর্মশিক্ষার মূল মানে কি উদ্দেশ্য, ঠিক আছে। তাহলে কর্মশিক্ষার এই 4টে পিলার সম্বন্ধে আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে লার্নিং টু নো, লার্নিং টু লাইভ টুগেদার, আর লার্নিং টু ডু, আর লার্নিং টু বি। তাহলে এই যে এই চারটে আপনাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। এটা 2 নম্বরে আসতে পারে। তাহলে এই হলো কর্মশিক্ষার মূল যে বিষয়গুলো আলোচনা করা হলো। আর একটা ইউনিট 1-এ আর একটা আপনাদের বাকি থাকলো, সেটা হলো ডিফারেন্স বিটুইন ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা পরের ভিডিওতে আলোচনা করা হবে যে কর্মশিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষার মধ্যে কি পার্থক্য আছে, ঠিক আছে। এটা আপনাদের জানতে হবে। আর মোটামুটি তাহলে ইউনিট 1 আপনাদের কমপ্লিট। আর একটা ভিডিও হলে মোটামুটি ইউনিট 1 কমপ্লিট। আর কো রিলেশন আর ডিফারেন্স একসঙ্গে আমি আলোচনাটা করে দেবো, ঠিক আছে। কর্মশিক্ষা বৃত্তি শিক্ষার মধ্যে বা অন্যান্য শিক্ষার মধ্যে কি সম্পর্ক, ঠিক আছে। এটা হয়ে গেলে মোটামুটি ইউনিট 1 কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেককে বলছি যারা পড়ছেন না তারা আবার বলছি ভিডিওগুলো দেখেন। মোটামুটি কনসেপ্টটা যেটা বলা হচ্ছে, আলোচনা করছে, সেটা কনসেপ্ট যদি রাখতে পারেন তাহলে আপনারা পরীক্ষায় আলোচনা করতে পারবেন। আশা করি কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আজকে মূলত এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা দেখবেন আপনারা।